Bismillahirrahmanirrahim. Hello, my dear student. How are you? I hope you all are well by the grace of Almighty Allah, and I am also well. মাঝে মাঝে দেখা তো চিরদিন কেন হয় না, তাই না? সেই বিখ্যাত রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে আমাদের এখন আসলে চলা, যে এই কোভিড কবে শেষ হবে সেদিন আমাদের আবার রেগুলার দেখাটা হবে। এখন মাঝে মাঝে এই অনলাইন ক্লাসের বদৌলতে তোমাদের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ। তোমাদের এই লেকচারগুলো যদি সামান্যতম মিনিমাম সংখ্যক স্টুডেন্টেরও যদি কাজে আসে, তাহলে আমার এই পরিশ্রম সার্থক বলে আমি মনে করব। তো এই লেকচারগুলো দেখে তোমাদের কোনো সমস্যা বা কোনো প্রশ্নের সম্মুখীন তোমরা যদি হও, তোমরা কমেন্টসে লিখে দিবে, আমি চেষ্টা করব সেগুলোর উত্তর প্রদান করার জন্যে। তো চলো, আজকে আমাদের আলোচনা হবে গ্যাসীয় পদার্থের শক্তি বিভাজন। তো গ্যাসীয় পদার্থের শক্তি বিভাজন দেখতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা দেখতে হয়, অর্থাৎ এনার্জি, যেটা আমরা যে কিভাবে শক্তি বিভাজিত হয়, সেই শক্তি বিভাজন দেখতে গেলে সর্বপ্রথম গ্যাসীয় পদার্থের যে জিনিসটা আমাদের আলোচনায় আনতে হয়, সেটা হচ্ছে তার স্বাধীনতার মাত্রা, ডিগ্রি অফ ফ্রিডম। তো গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম খুব গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো উদ্দেশ্য হচ্ছে গ্যাসীয় পদার্থের শক্তি বিভাজন নীতি সম্পর্কে আমাদের আলোচনা করা। কিন্তু সেই শক্তি বিভাজন নীতি আলোচনা করতে যেয়ে সর্বপ্রথম যে বিষয়টা আমাদেরকে হিসাবে আনতে হয়, সেটা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। এই জন্য আমি ডিগ্রি অফ ফ্রিডম সম্পর্কে আগে আলোচনা করে নিচ্ছি। এর পরের লেকচারে আমি শক্তি বিভাজন সম্পর্কে আলোচনা করব গ্যাসীয় পদার্থের। তো আজকে আমরা দেখতে যাচ্ছি যে গ্যাসীয় পদার্থের ডিগ্রি অফ ফ্রিডম, স্বাধীনতার মাত্রা। স্বাধীনতার মাত্রা বলতে আমরা একেবারে মোটা দাগে যে জিনিসটা বুঝবো, সেটা হচ্ছে যে কোনো গ্যাসীয় পদার্থের কণাসমূহ স্বাধীনভাবে যেভাবে, মানে যত দিকে চলতে পারে, স্বাধীনভাবে যত দিকে চলতে পারে, সেটাই হলো তার স্বাধীনতার মাত্রা। এটা হলো আমাদের বোঝার জন্য সংজ্ঞা, এটা লিখব না আমরা, কিন্তু বোঝার জন্য সংজ্ঞাটা কি, যে কোনো গ্যাসীয় পদার্থের কণা বা কণাসমূহ স্বাধীনভাবে যত দিকে চলতে পারে, সেটা হচ্ছে তার স্বাধীনতার মাত্রা। ঠিক আছে, এখানে আমি একটা সংজ্ঞা লেখার চেষ্টা করেছি। কি বলছে, যে কোনো গতীয় সংস্থা বা সিস্টেম যেটা, সেই সিস্টেমে বস্তুর গতির অবস্থা, কোনো বস্তুর গতির অবস্থা সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য, মানে স্বাধীনরূপে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য যত সংখ্যক স্বাধীন চলক রাশির প্রয়োজন হয়। স্বাধীন চলক রাশি বলতে কি, ওই যে কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড, এই এক্স ওয়াই জেড যতগুলো প্রয়োজন হবে তাদেরকে বলবো আমরা তার স্বাধীনতার মাত্রা। তাহলে সেই দিক থেকে যদি আমরা দেখি যে স্বাধীনতার মাত্রা, তাহলে তো তিনটা অক্ষ থাকে সর্বোচ্চ, এক্স ওয়াই জেড। তাহলে এক্স ওয়াই জেড ছাড়া কি আমাদের আর স্বাধীনতার মাত্রা থাকবে না? থাকবে। সেগুলো নিয়ে আমাদের এই আলোচনা থাকবে আজকে, যে সেটা তো রৈখিক ক্ষেত্রে এর আবর্ত স্বাধীনতার মাত্রা আছে, ভাইব্রেশনজনিত অর্থাৎ কম্পনজনিত স্বাধীনতার মাত্রা আছে, যেগুলো হচ্ছে আমাদের এক্স ওয়াই জেডের সঙ্গে যুক্ত হবে। আমরা একটা ফর্মুলার মাধ্যমে এই স্বাধীনতার মাত্রা বের করব। আমরা এর আগে বৈশিষ্ট্যগুলো দেখে নিই। তাহলে এটা হলো আমাদের স্বাধীনতার মাত্রার সংজ্ঞা, যে স্বাধীনভাবে কোনো বস্তুর গতি বর্ণনা করার জন্য যে কয়টা স্বাধীন চলক রাশির প্রয়োজন হবে, সেইটাকে বলবো আমরা তার স্বাধীনতার মাত্রা। তবে একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে, গ্যাসীয় পদার্থের শক্তি মানেই তার গতিশক্তি। গ্যাসীয় পদার্থের শক্তি মানেই হচ্ছে তার গতিশক্তি। তো স্বাধীনতার মাত্রা বৈশিষ্ট্যটা কি, স্বাধীনতার মাত্রা কিভাবে আমরা পেতে পারি, কার স্বাধীনতার মাত্রা পেতে পারি, সেই স্বাধীনতার মাত্রা কি কি বিষয়ের উপর নির্ভর করে, এটা যদি আমরা দেখতে চাই, তাহলে বলছে স্বাধীনতার মাত্রা বস্তুর ভর বা শক্তির উপর নির্ভর করে না। 10 কেজি, 5 কেজি, 10 কেজি, 15 কেজি সব ভরের বস্তুর জন্যই হচ্ছে স্বাধীনতার মাত্রা একই হবে। বা শক্তি, ওই বস্তুর শক্তি কত, সেই শক্তির মোট শক্তির উপর নির্ভর করবে না। মোট শক্তি বাড়লে তার স্বাধীনতার মাত্রা বাড়বে, মানে মাত্রা প্রতি ঠিক থাকবে। তাহলে সেইটা হচ্ছে আমাদের স্বাধীনতার মাত্রার উপর নির্ভর করবে না। আর একটা কি, বস্তুর জ্যামিতিক গঠন, ত্রিভুজ আকৃতির বস্তু, চতুর্ভুজ আকৃতির বস্তু, বৃত্তাকার আকৃতির বস্তু, এ সমস্ত হচ্ছে
বা এর বিন্যাসের উপর, এর ভিতরের যে বিন্যাস, সেই বিন্যাসের উপর হচ্ছে আমাদের জ্যামিতিক গঠনের গঠন বা জ্যামিতিক গঠন বা বিন্যাসের উপর হচ্ছে এই স্বাধীনতার মাত্রা বা ডিগ্রি অফ ফ্রিডম নির্ভর করে না। কিসের উপর নির্ভর করে বলছে? গতির উপর প্রযুক্ত শর্ত, ওই কণাটা কোন কোন দিকে যাবে, কোন কোন দিকে চলবে, কোন কোন দিকে যেতে পারবে না, তার বিধিনিষেধ কী, সেই বিধিনিষেধের উপর নির্ভর করে। এই জন্য বলছে গতির উপর প্রযুক্ত শর্ত বা বাধাগুলোর উপর নির্ভর করে। স্বাধীনতার মাত্রা নির্ণয় করতে গেলে তিনটা কণা বলা যাবে যে এদিকে যেতে পারবে, এদিকে যেতে পারবে, এদিকে যেতে পারবে না। তাহলে এই যে বাধা, শর্ত, এই শর্তগুলোর উপরে স্বাধীনতার মাত্রা নির্ভর করে। তাহলে এইটা হলো আমাদের স্বাধীনতার মাত্রা তৈরি করতে গেলে বা ডিগ্রি অফ ফ্রিডম অফ এ গ্যাস নির্ণয় করতে গেলে আমাদের এই তিনটা বিষয় মনে রাখতে হবে। আর স্বাধীনতার মাত্রা কয় প্রকারের পাবো আমরা? 3 প্রকারের স্বাধীনতার মাত্রা আমরা জানি। একটা হচ্ছে কি রৈখিক ট্রান্সলেশনাল ডিগ্রি অফ ফ্রিডম, আর একটা হচ্ছে আবর্ত বা রোলিং ডিগ্রি অফ ফ্রিডম, রোলিং ডিগ্রি অফ ফ্রিডম, আর হচ্ছে কম্পনজনিত বা ভাইব্রেটিং ডিগ্রি অফ ফ্রিডম। এই 3 ধরনের স্বাধীনতার মাত্রা আমরা এখানে একে একে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখি যে মাত্রার দিক থেকে কিভাবে আমরা দেখি। তাহলে একমাত্রিক যদি দেখি আমরা, তাহলে মাত্রা যদি বুঝি আমরা, মাত্রাটা কি আসলে, যেমন একমাত্রিক, একমাত্রিক যদি বুঝি আমরা, তাহলে এই রকম কোনো এ বি রেখা বরাবর কোনো বস্তু বা কোনো কণা যদি গতিশীল হয়, কোনো গ্যাসীয় পথের কণা যদি এই রকম একটা রেখা বরাবর গতিশীল হয়, তাহলে সেটাকে আমরা বলবো একমাত্রিক ডিগ্রি অফ ফ্রিডম, অর্থাৎ স্বাধীনতার মাত্রা বা স্বাধীনতার মাত্রাটা হবে কি? একমাত্রিক। এখানে স্বাধীনতার মাত্রাটা হবে কি? তাহলে স্বাধীনতার মাত্রা বা ডিগ্রি অফ ফ্রিডম কত? এখানে ডিগ্রি অফ ফ্রিডম 1। দ্বিমাত্রিক ক্ষেত্র যদি হয়, দ্বিমাত্রিক ক্ষেত্র এরকম এরকম, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মূল বিন্দু, এরকমভাবে কোনো কণা যদি গতিশীল হয়, তাহলে এর ডিগ্রি অফ ফ্রিডম কত হবে? ডিগ্রি অফ ফ্রিডম 2। ডিগ্রি অফ ফ্রিডমকে আমরা ছোটো হাতের এফ দ্বারা প্রকাশ করব, কিন্তু এখন আমরা এইভাবে লিখছি ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 2। কেন? কারণ এই বস্তুর গতি বর্ণনা বা গতি ব্যাখ্যা করতে গেলে এক্স এবং ওয়াই অক্ষের প্রয়োজন হয়। তাহলে এখানে আমাদের হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে কত? 2। স্বাধীনতার মাত্রা হচ্ছে কত? ত্রিমাত্রিক ক্ষেত্র যদি আমরা দেখি, তাহলে সেই ক্ষেত্রে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এই তিনটা অক্ষে যদি কোনো বস্তু গতিশীল থাকে এবং তার গতি যদি আমরা ব্যাখ্যা করতে যাই, যেমন ওপি, এটা যদি গতি আমরা ব্যাখ্যা করতে যাই, তাহলে এর কি এক্স ওয়াই জেড এই তিনটা অক্ষেরই প্রয়োজন হবে। এরা হলো কোঅর্ডিনেটস। তাহলে এর ডিগ্রি অফ ফ্রিডম কত হবে? 3। তাহলে এইভাবে আমরা হচ্ছে রৈখিক গতির ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম হিসাব করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটা জিনিস এখানে স্পষ্ট হলো যে একমাত্রিক, দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক ডিগ্রি অফ ফ্রিডম কিভাবে আমরা হিসাব করব বা কিভাবে আমরা বুঝব। ডিগ্রি অফ ফ্রিডম হিসাব করার জন্য একটা সাধারণ সূত্র আছে। ডিগ্রি অফ ফ্রিডম হিসাব করার জন্য একটা সাধারণ সূত্র আছে। ডিগ্রি অফ ফ্রিডম হিসাব করার জন্য সাধারণ সূত্র যেটা, সেটা বলছে সূত্র কিসের? ডিগ্রি অফ ফ্রিডমের। তো বলছে কোনো গতিশীল গ্যাসীয় পদার্থের কণা সংখ্যা যদি এক্স হয়, কোনো গ্যাসীয় পদার্থের কণা সংখ্যা সমান এক্স। কণা সংখ্যা বলতে আসলে মোট কণা সংখ্যা বোঝানো হচ্ছে না, এখানে ওই গ্যাসীয় পদার্থটার ক্যারেক্টার সম্পর্কে বোঝানো হচ্ছে। যেমন আমরা জানি মোনো অ্যাটমিক গ্যাস যেগুলো, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, সেগুলোর ক্ষেত্রে এক্স ইজ ইকুয়াল টু কত হবে? 1। ঠিক আছে, ঠিক তেমনিভাবে দ্বিপরমাণু যেগুলো আছে, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সেগুলোর জন্য
এক্সের মান হবে কত 2, বহু পরমাণুগুলোর জন্য এক্সের মান হবে 3। এই অর্থে আমরা এই গ্যাসীয় পদার্থের কণা সংখ্যার কথা বোঝাচ্ছি। আর একটা হচ্ছে নিরপেক্ষ শর্ত। নিরপেক্ষ শর্ত বা বাধা যেটা, সেটা হচ্ছে আমাদের ওয়াই দ্বারা যদি আমরা প্রকাশ করি। কীরকম? এই যে এক্স ওয়াই জেড, এইটা যদি কোনো অক্ষেই তার চলতে বাধা না থাকে তাহলে এর ওয়াই অর্থাৎ এই ওয়াইয়ের মান হবে কত 0, তার মানে এর কোনো বাধা নেই। এখন যদি এমন হয় যেটা এক্স অক্ষে চলতে পারবে না, এই দুইটাই পারবে, তাহলে এর ওয়াই ইজিক্যাল টু কত হবে 1। যদি দুইটাতে চলতে বাধা থাকে যদি, তাহলে ওয়াই ইজিক্যাল টু 2, কোনোটাতেই যদি চলতে না পারে তাহলে সেটার ওয়াই ইজিক্যাল টু 3। এরকম হবে। 3 কখনো সম্ভব হবে কিনা দেখবো আমরা পরে, আগে থেকে বলা যাচ্ছে না। তাহলে এইটা যদি হয় তাহলে তার স্বাধীনতার মাত্রা কত হবে? বলছে স্বাধীনতার মাত্রা যেটা মাত্রা ডিগ্রি অফ ফ্রিডম, এই ডিওএফ এটাকে ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করব এবং এর সূত্রটা কি বলছে 3x মাইনাস ওয়াই। এইটা হলো আমাদের ডিগ্রি অফ ফ্রিডমের জন্য সূত্র 3x মাইনাস ওয়াই, 3x মাইনাস ওয়াই। তাহলে এক পরমাণু কোনো গ্যাস যদি 3টা অক্ষেই চলতে পারে, 3টা অক্ষেই যদি চলতে পারে তাহলে তার ওয়াই ইজিক্যাল টু কত 0, এক্সের মান কত 1, তাহলে 3 মাইনাস 1, এই 3 মাইনাস 0। এইভাবে আমরা হচ্ছে নির্ণয় করব। এখন আমরা যেহেতু এখানে কণা সংখ্যার কথা এসছে, তাহলে এই ক্ষেত্রে আমরা স্বাধীনতার মাত্রা হিসাব করব হচ্ছে অ্যাটমিক নাম্বারের উপর ভিত্তি করে। সরি, অ্যাটমিক নাম্বার না, ওই যে গ্যাসের যে প্রকারভেদ আছে, নিষ্ক্রিয় গ্যাস, দ্বিপরমাণুক গ্যাস আর বহুপরমাণুক গ্যাস, সেইগুলোর উপরে। হ্যাঁ, অ্যাটমিক নাম্বার যেটা, ঠিকই আছে। আমরা প্রথমে দেখি হচ্ছে কারা এরা? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এরা এই সমস্ত গ্যাসগুলো এক পরমাণু গ্যাস যেগুলো বলা হচ্ছে। তাহলে মোনো অ্যাটমিক আইডিয়াল গ্যাস, এই মোনো অ্যাটমিক আইডিয়াল গ্যাস যেগুলো, সেগুলোর ক্ষেত্রে তাহলে কি আমরা পরিষ্কার বুঝতে পারছি এক্স ইজিক্যাল টু 1। তাহলে এই মোনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে যেটা ঘটে, এর সমস্ত শক্তিটাই কিন্তু হচ্ছে গতিশক্তি, এবং এই কণাগুলো স্বাধীনভাবে এক্স ওয়াই জেড অক্ষে চলতে পারে, এবং এই এক্স ওয়াই জেড অক্ষে চলার ব্যাপারে এই মোনো অ্যাটমিক গ্যাসের কোনো বাধা নিষেধ নেই। তাহলে মোনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে যদি বাধা নিষেধ না থাকে, মোনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে যদি বাধা নিষেধ না থাকে, তাহলে এখানে এক্স ইজ ইকুয়াল টু কত 1, ওয়াই ইজ ইকুয়াল টু কত, যেহেতু কোনো বাধা নেই তাহলে 0। তাহলে 0 যদি হয় তাহলে অতএব ডিগ্রি অফ ফ্রিডম কত হবে? এফ ইজ ইকুয়াল টু 3 × 1 - 0 সমান হচ্ছে 3। এফ ইজ ইকুয়াল টু মোনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে টোটাল ডিগ্রি অফ ফ্রিডম যেটা, সেটা হচ্ছে 1। তো এখানে ডিগ্রি অফ ফ্রিডম যেটা আমরা দেখছি যে জেমস ম্যাক্সওয়েল ক্লার্ক ম্যাক্সওয়েল তিনি হচ্ছে এই রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম নিয়ে আলোচনা করেছেন, এবং সেই ধারণাটা আমাদের ম্যাক্সওয়েলের সূত্র থেকে পাই। পরবর্তীতে বিজ্ঞানী বোল্টজম্যান
বোল্টজম্যান আবর্ত এবং কম্পনজনিত ডিগ্রি অফ ফ্রিডম নিয়ে আলোচনা করেছেন। আমরা এখানে সেইটাই দেখতে চাই। এটা হলো তো কি তার মোট ডিগ্রি অফ ফ্রিডম, এটা হলো তার মোট ডিগ্রি অফ ফ্রিডম। মোনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে মোট ডিগ্রি অফ ফ্রিডম যেটা সেটা হচ্ছে 3। কেন 3? এইটা যদি আমরা এখন দেখতে চাই, তাহলে কেন 3 এইটা যদি আমরা দেখতে চাই, তাহলে সেটা আমরা দেখব পায়ের কম্পনজনিত শক্তি কোনটা সেটা যদি আমরা দেখি, তাহলে এটা গেল আমাদের সূত্রের মাধ্যমে। এখন আমরা যদি দেখি যে এই হলো তার অক্ষ ব্যবস্থা, তাহলে একটা কণা এদিকে যেতে পারে, একটা কণা এদিকে যেতে পারে, একটা কণা এদিকে যেতে পারে, তাহলে 3 দিকে সে স্বাধীনভাবে চলতে পারে এক্স ওয়াই জেড বরাবর। তাহলে তার স্বাধীনতার মাত্রা প্রথমে আমরা কত পেলাম? আমরা ডিগ্রি অফ ফ্রিডম, যেহেতু 3 দিকেই যেতে পারে তাহলে 3। তারপর আমরা সূত্রের সঙ্গে মেলাবো। এখন প্রশ্ন হচ্ছে যে এই কণাগুলো এর কণা সংখ্যা কত? এই যে মোনো অ্যাটমিক বলেছে আমরা, একটাই তো কণা, একটা কণা একবারে এক্স অক্ষের দিকে যেতে পারবে, একবারে এক্স অক্ষ বা ওয়াই অক্ষের দিকে যেতে পারবে না। তাহলে এর ঘূর্ণনজনিত ডিগ্রি অফ ফ্রিডম যদি আমরা বের করতে চাই, তাহলে এর ঘূর্ণন এনার্জি যেটা সেটা হচ্ছে কত? হাফ আই ওমেগা স্কোয়ার। তো ওমেগার মান তো আমরা পাবো। এখন এই আয়ের মান যদি আমরা দেখতে চাই, তাহলে আই ইজ ইকুয়াল টু কত? আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার। এইটা খুব ভালো করে খেয়াল করবে এই জায়গাটায়, যে এর ডিগ্রি অফ ফ্রিডম 3 থাকছে, তাহলে 3 তো ট্রান্সলেশনাল ডিগ্রি অফ ফ্রিডম, অর্থাৎ রৈখিক থাকছে। তাহলে এর কম্পনজনিত বা আবর্তনজনিত ডিগ্রি অফ ফ্রিডম কত? এর কম্পনজনিত ডিগ্রি অফ ফ্রিডম কত, বা কম্পনজনিত ডিগ্রি অফ ফ্রিডম কখন হয় সেইটা আমরা এখান থেকে দেখতে চাই। তো দেখো এইটা যদি আমরা দেখি, তাহলে এইটা যদি অক্ষ হয়, তাহলে এই কণাটা হলো এইটা এদিকে গতিশীল হচ্ছে। তাহলে এই গতিশীল অবস্থায় সে যদি এইভাবেও ঘোরে, অর্থাৎ এইটার অক্ষ, এই কণাটা যদি আমরা এইটা বলি, সে এই বরাবর চলছে কণাটা, এই বরাবর চলার জন্য তার ডিগ্রি অফ ফ্রিডম কত হয়েছে? 1। ঠিক আছে, এক্স অক্ষের দিকে চলার জন্য ডিগ্রি অফ ফ্রিডম কত হয়েছে? 1। তাহলে এইটা যখন এই দিকে ঘুরছে, তাহলে ঘূর্ণনশীল অবস্থায় তার একটা ডিগ্রি অফ ফ্রিডম থাকার কথা, কিন্তু এই ডিগ্রি অফ ফ্রিডম পেতে গেলে কি করতে হবে? আমাদের এম আর স্কোয়ারের মান থাকতে হবে, কারণ শক্তি তো থাকতে হবে সেদিকে। তাহলে এইটা হলো আর। তো এই আর এর মান, এই আর ইজ ভেরি ভেরি লেস, একেবারেই নগণ্য মান। তাহলে এই নগণ্য মান বলে এই কী করা হয়েছে? নেগলেক্ট করা হয়েছে, নেগলেক্টেড ভ্যালু এটা। এই নেগলেক্টেড হওয়ার কারণে এই ই আর যেটা এটা 0 হচ্ছে। তাহলে ই আর যদি 0 হয়, তাহলে এর আবর্তন ডিগ্রি অফ ফ্রিডম যেটা, ঘূর্ণন যেটা, ডিগ্রি অফ ফ্রিডম ঘূর্ণন যেটা, সেটা বা আবর্ত যেটা, রোলিং ডিগ্রি অফ ফ্রিডম যেটা, সেটা হচ্ছে মোনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে কত? 0। মোনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে রোলিং ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 0। রোলিং ডিগ্রি অফ ফ্রিডম 0, কারণ এটার আর এর মান খুব নগণ্য। যদি আর এর মান থাকতো, তাহলে আমরা এই ক্ষেত্রে এম আর স্কোয়ারের মান পেতাম, ই এর মান পেতাম, অর্থাৎ ঘূর্ণনজনিত শক্তি পেতাম। তাহলে এই শক্তির কারণে তখন আমরা হচ্ছে কি তার ডিগ্রি অফ ফ্রিডম বের করতে পারতাম, তাহলে সেই ক্ষেত্রে এটা যেহেতু 0, তাহলে এর শুধুমাত্র ডিগ্রি অফ ফ্রিডম এফ ইজ ইকুয়াল টু যেটা থাকছে 3, এটা। এবং এই 3 আমরা এখানে যে গাণিতিক হিসাবে বের করেছি সেটা হলো 3, তাহলে এই 3 এখানেও 3। তাহলে এখানে যেটা দেখা যাচ্ছে যে মোনো অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম যেটা, সেটা পুরোটাই হচ্ছে রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম, ঠিক আছে, রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম। এটা খুব ভালো করে মনে রাখবে তোমরা। এটা সূত্রটা মুছে দিলাম না, তাহলে সূত্রটা হচ্ছে আমাদের এফ ইজ ইকুয়াল টু 3x মাইনাস ওয়াই, এইটা। তাহলে এখন আমরা দেখব 2 নম্বর, যেটা দ্বিপরমাণুক গ্যাসের ক্ষেত্রে।
দ্বিপরমাণু আদর্শ গ্যাস, যেমন এই যে নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, এদের ক্ষেত্রে দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে, হ্যাঁ ডায়াটমিক যেটা। ডায়াটমিক আইডিয়াল গ্যাস এদের ক্ষেত্রে। এখন এদের ক্ষেত্রে যদি আমরা দেখি এই না, প্রথমে আমরা সূত্রটা দেখি, সূত্রের মাধ্যমে কত পাওয়া যাচ্ছে। তাহলে এটার ক্ষেত্রে প্রথমে আমরা দেখব এক্স ইজ ইকুয়াল টু কত, 2। ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে পরমাণুর সংখ্যা এক্স ইজ ইকুয়াল টু 2, আর এর স্বাধীন যে অক্ষ যেটা বা বাধার পরিমাণ যেটা, সেটা হলো 1। কেন সেটা আমি দেখাচ্ছি। তাহলে এইটা যদি হয় তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কত হবে, এফ ইজ ইকুয়াল টু 3 × 2 - 1, 3 দুগুণে 6 বিয়োগ 1 সমান 5। তাহলে এটার মোট ডিগ্রি অফ ফ্রিডম যেটা, এর মধ্যে কিন্তু রৈখিক এবং আবর্ত দুইটাই আছে, রৈখিক এবং আবর্ত মিলেই ব্যবহার করা হচ্ছে এটা। তাহলে এর ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে কত, 5। কেন 5 এবং কম্পনজনিতটা কি, কম্পনজনিতটা সম্পর্কে আমি পরে একটু আলোচনা করব। তো এই ডিগ্রি অফ ফ্রিডমটা কিভাবে হচ্ছে এটা দেখি আমরা। তো দেখো এক্স ওয়াই জেড এইটা, তাহলে 3 দিকে 3টা রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম পাচ্ছি, কিন্তু আমরা 3 দিকে 3টা রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম পাচ্ছি। তাহলে কেন ডিগ্রি অফ ফ্রিডম 3টা পাচ্ছি, কারণ এটার দিকে গতিশক্তি কত, 12 m vx স্কোয়ার, 12 m vy স্কোয়ার, 12 m vz স্কোয়ার। তাহলে এটার জন্য তোমার 1 ডিগ্রি অফ ফ্রিডম, এটার জন্য ডিগ্রি অফ ফ্রিডম 1, এটার জন্য ডিগ্রি অফ ফ্রিডম 1। তাহলে মোট 3 ডিগ্রি অফ ফ্রিডম আমরা পাচ্ছি। বাকি দুইটা কোথায় থেকে আসছে তাহলে সেটা দেখি আমরা একটু, তাই না? বাকি দুইটা ডিগ্রি অফ ফ্রিডম কোথায় থেকে আসছে। তাহলে এখন কৌণিক গতির ক্ষেত্রে দেখি আমরা, তাহলে ই আর যেটা 12 I ওমেগা স্কোয়ার, 12 I ওমেগা স্কোয়ার। এখন এটার ক্ষেত্রেও যদি 3টা হয় তাহলে আমাদের 6টা হওয়ার কথা, তাহলে নিশ্চয়ই 2টা হয়েছে, এই জন্যই 5টা। তাহলে 2টা যদি হয় তাহলে আই এক্স যদি আমরা দেখি, তাহলে এম আর এক্স, এক্স অক্ষ বরাবর তার ব্যাসার্ধ, আই ওয়াই এম আর ওয়াই বরাবর ব্যাসার্ধ, এম জেড সমান হচ্ছে এম আই জেড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া, অর্থাৎ জড়তার ভ্রামকের রাশিমালা। তাহলে এই জড়তার ভ্রামক থেকেই তো আমরা কৌণিক গতিশক্তি পাচ্ছি। তাহলে এখানে কোনটার মান 0 হবে বা কোন দুইটার মান থাকবে। এখন যদি আমরা দেখি, যখন একটা অণু এই দিকে গতিশীল হচ্ছে আইএক্স বরাবর, তাহলে একই সাথে অণু সংখ্যা 2টা, তাহলে সেই অণুটা এই বরাবর গতিশীল হতে পারে অথবা এই বরাবর গতিশীল হতে পারে, অর্থাৎ এক্স অক্ষে ওয়াই অক্ষের সাপেক্ষে বা জেড অক্ষের সাপেক্ষে গতিশীল হতে পারে। কিন্তু এক্স অক্ষের সাপেক্ষে গতিশীল হওয়ার কারণে তার এইরকম একটা ঘূর্ণন গতিশক্তি সৃষ্টি হওয়ার কথা, যেখানে এই আর এর মানটা কত, এই আর এর মান হচ্ছে 0, অর্থাৎ আর এক্স ইজ ইকুয়াল টু 0। যদি আর এক্স ইজ ইকুয়াল টু 0 হয়, অ্যাট দ্য সেম টাইম আর ওয়াই এবং আর জেড যেটা ইজ নট ইকুয়াল টু 0, কারণ তখন যেটা ঘটে সেটা হচ্ছে একটা কণা, এইটা এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। এটা এক্স অক্ষ, লালটা এক্স অক্ষ, সবুজটা ওয়াই অক্ষ, এই জেড অক্ষ, আর এটা হলো ওয়াই অক্ষ। এইভাবে যদি ধরি আমরা, তাহলে একটা কণা যখন এক্স অক্ষের চতুর্দিকে ঘুরছে, এইটা যদি এক্স অক্ষের চতুর্দিকে এইভাবে ঘোরে, তাহলে সেইটার ক্ষেত্রে এই কণাটার ব্যাসার্ধ বা ঘূর্ণন পথের ব্যাসার্ধ যেটা আর জেড এক্স যেটা, সেটার মান হচ্ছে 0 হয়ে যাচ্ছে। কারণ এই কণাটা যখন এই অক্ষের চতুর্দিকে ঘুরছে,
তখন এই কণাটার কেন্দ্র বরাবর হচ্ছে এক্স অক্ষ আছে, তখন ওই কণাটার ব্যাসার্ধই কিন্তু আর এক্স হিসাবে কাজ করছে, যেটা ওই কণার ব্যাসার্ধ কি খুবই নগণ্য মান, যেটার কারণে আমরা মনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রেও দেখেছি কৌণিক গতিশক্তি থাকছে না, তাহলে এটার ক্ষেত্রেও এই অক্ষ বরাবর থাকছে না। এখন প্রশ্ন হচ্ছে তাহলে অপর দুইটা অক্ষের বেলায় কি হবে, অপর দুইটা অক্ষের বেলায় কি হবে এইটা যদি আমরা দেখি, তাহলে এই কণাটা এক্স অক্ষের চতুর্দিকে ঘূর্ণনের ফলে থাকলো না, কিন্তু এই কণাটা যখন এইভাবে ঘুরছে ওয়াই অক্ষের চতুর্দিকে এই পথে ঘুরছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার হলো দূরত্বটা কত, তাহলে এখান থেকে এই কণাটা এখান দিয়ে ঘুরছে, তাহলে এইভাবে ঘুরে, তাহলে এইভাবে যদি ঘুরে তাহলে এই ওয়াই অক্ষ থেকে এইটার দূরত্ব, তাহলে এই কণাটা যদি আবার এরকম ঘুরে তাহলে জেড অক্ষের সঙ্গে দূরত্ব সেই ক্ষেত্রে থাকছে, কিন্তু এক্স অক্ষের সাপেক্ষে তার ব্যাসার্ধ যেটা সেই ঘূর্ণন পথের ব্যাসার্ধ, এক্স অক্ষের সাপেক্ষে ঘূর্ণন পথের ব্যাসার্ধ হচ্ছে ওই কণার ব্যাসার্ধ, যার কারণে ওই কণার ব্যাসার্ধটা নেগলেক্টেড ভ্যালু হওয়ার কারণে আর এক্সের মান 0, কিন্তু আর ওয়াই বা আর জেড যেটা অর্থাৎ ওয়াই অক্ষের সাপেক্ষে ঘূর্ণন পথের ব্যাসার্ধ আর ওয়াই, জেড অক্ষের সাপেক্ষে ঘূর্ণন পথের ব্যাসার্ধ আর জেড, এরা কিন্তু 0 না। এখন প্রশ্ন হচ্ছে ওই কণাটাকে যদি আমরা ওয়াই অক্ষের সাপেক্ষে গতিশীল ধরি, তাহলে ওয়াই অক্ষের সাপেক্ষে গতিশীল ধরলে সে জেড এক্স অক্ষের সাপেক্ষে রৈখিক গতিশক্তি থাকছে, তার মানে 3 ডিগ্রি অফ ফ্রিডম সে অ্যাচিভ করছে, কিন্তু কৌণিক গতিশক্তির ক্ষেত্রে কি হবে, তার ওয়াই অক্ষের সাপেক্ষে কৌণিক গতিশক্তি 0 হবে, কিন্তু অপর দুইটা থাকবে, তাহলে যে কোনো দুইটা অক্ষ বরাবর তার কৌণিক গতিশক্তি থাকবে, কিন্তু একটা অক্ষ বরাবর কৌণিক গতিশক্তি থাকবে না। তাহলে কৌণিক গতির জন্য এইটা 0, তাহলে এই দুইটার মান থাকছে, তাহলে এখানে মোট কয়টা পাচ্ছি আমরা, 2টা, ডিগ্রি অফ ফ্রিডম 2, এখানে ডিগ্রি অফ ফ্রিডম 3, তাহলে এর মোট ডিগ্রি অফ ফ্রিডম কত হচ্ছে 3 + 2 সমান হচ্ছে 5, এই এফ। ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 2। যদি আমরা এটা দিয়ে হিসাব করি, এটা তো করতে পারছিই, কিন্তু এটার ব্যাখ্যাটা কি, সেই ব্যাখ্যার জন্য কিন্তু এইটাকে আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে রৈখিক ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 3, আর ঘূর্ণনজনিত ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 2, তাহলে মোট ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 3, মোট ডিগ্রি অফ ফ্রিডম হলো 3। একইভাবে আমরা বহুমাত্রিক গ্যাসের ক্ষেত্রে যদি দেখি, যেমন এইটা অ্যামোনিয়া, তাই না, NO2 NH4, এইটা অ্যামোনিয়া, NH3 এটা তো মূলক NH3, তাহলে এইগুলো হচ্ছে কি আমাদের সালফার ডাইঅক্সাইড, NO2, নাইট্রোজেন পারঅক্সাইড, অ্যামোনিয়া, NH3, এই গ্যাস যেগুলো আছে বহুমাত্রিক গ্যাস, যেগুলো ত্রিমাত্রিক বা বহুমাত্রিক গ্যাস যেটাকে বলছি আমরা পলিঅ্যাটমিক আইডিয়াল গ্যাস, যেগুলো তাদের ক্ষেত্রে আমরা কি দেখব, পলিঅ্যাটমিক আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে x = কত 3, এবং এদের স্বাধীনতার মাত্রা যেটা বাধা বা স্বাধীন চলক রাশি সেটা হচ্ছে y = কত, y = 3, তাহলে সেই ক্ষেত্রে আমাদের f = কত হবে, f = 3 × 3 - 3 = 6, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম f = 6। এই আমাদের যে সূত্র, সেই সূত্র থেকে আমরা পাচ্ছি হলো 6, সূত্র থেকে পাচ্ছি আমরা 6, x = 3, y = 3, তাহলে এটা হচ্ছে 6। এখন এইটা কেন 6 হচ্ছে, আমরা যদি এটার ক্ষেত্রে দেখি, বহুমাত্রিক গ্যাসের ক্ষেত্রে x, y, z, তাহলে x, y, z এর জন্য 3টা,
আর এর ঘূর্ণনজনিত কণার ক্ষেত্রে এর ঘূর্ণন এভাবে ঘুরতে পারে, এই ওয়াই অক্ষের সাপেক্ষে ঘুরতে পারে, জেড অক্ষের সাপেক্ষেও ঘুরতে পারে, কারণ এর কণার সংখ্যা তো অনেক বেশি। ওখানে দুইটা কণা ছিল, এই জন্য দুইটা কণার পক্ষে স্বাধীনভাবে ঘুরছে, কিন্তু তৃতীয়টার ক্ষেত্রে আর তারা ঘুরতে পারছে না। কণা নেই তো, কণা তো দুইটা, কিন্তু এখানে তো বহুমাত্রিক। বহুমাত্রিকের ক্ষেত্রে আমরা মিনিমাম মানটাও যদি নিই যে x = 3, তাহলে তিনটা কণা তো তিনটা অক্ষের চতুর্দিকে এমনিতেই ঘুরতে পারে। তাহলে ঘূর্ণনজনিত ডিগ্রি অফ ফ্রিডম যেটা, অর্থাৎ রোলিং ডিগ্রি অফ ফ্রিডম যেটা, সেটা হলো 3। তাহলে ট্রান্সলেশনাল ডিগ্রি অফ ফ্রিডম যেটা, এটা ওই যে ½ m vx² vy² vz², এটা 3, এবং রোলিংয়ের জন্য যেটা এটাও 3। এই কারণে f = কত 6। এটা হলো আমাদের ডিগ্রি অফ ফ্রিডম, মোট ডিগ্রি অফ ফ্রিডম। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণভাবে যদি আমরা দেখি অ্যাটমিক এর জন্য f = কত 3, ডাই অ্যাটমিক ক্ষেত্রে f = কত 5, আর পলি অ্যাটমিক এর ক্ষেত্রে f = কত 6। এটা এবং প্রত্যেকটার ক্ষেত্রে ট্রান্সলেশনাল ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে কত 3, ট্রান্সলেশনাল ডিগ্রি অফ ফ্রিডম 3, বাকিটা হচ্ছে রোলিং ডিগ্রি অফ ফ্রিডম। কিন্তু আমরা এখানে ভাইব্রেশন অর্থাৎ কম্পনজনিত ডিগ্রি অফ ফ্রিডম কিন্তু আলোচনা করিনি। তাহলে এটার জন্য রোলিং কত 0, এটার জন্য রোলিং কত 2, এটার জন্য রোলিং কত 3। তাহলে এখন আমাদের দেখতে হবে যে কম্পনজনিত ডিগ্রি অফ ফ্রিডম কীভাবে আলোচনা করে। এটা আমাদের সিলেবাসে নেই, বইয়ে নেই, তবে ফর আওয়ার ওন কিউরিসিটি, আমাদের নিজের কৌতূহলবশত যদি এটাকে আমরা দেখতে চাই, তাহলে এইভাবে বলবো, এই কম্পনজনিত ডিগ্রি অফ ফ্রিডম যেটা, এটা ঘটে কিন্তু হাই টেম্পারেচারে। কোনো গ্যাসীয় পদার্থ যদি হাই টেম্পারেচারে অবস্থান করে, হাই টেম্পারেচারে যদি থাকে, উচ্চ তাপমাত্রায় যদি থাকে, তখন তার হচ্ছে কম্পনজনিত ডিগ্রি অফ ফ্রিডম তৈরি হয়, কম্পনজনিত ডিগ্রি অফ ফ্রিডম পাওয়া যায়। প্রতিটি পরমাণুর অবস্থা স্বাধীনতার মাত্রার সাথে তাহলে কি হবে, কম্পনজনিত ডিগ্রি অফ ফ্রিডম যোগ হবে। এই তিনটা তো থাকছেই, এদের সঙ্গে কম্পনজনিত ডিগ্রি অফ ফ্রিডম যোগ হবে। তাহলে কম্পনজনিত ডিগ্রি অফ ফ্রিডম নির্ণয় করা অপেক্ষাকৃত একটু কঠিন বা জটিল প্রক্রিয়ার মধ্যে যেতে হয়, যেটা আমাদের এখানে নেই। তবে আমরা এটা বলতে পারি যে এটার জন্য কম্পনজনিত, এটার ক্ষেত্রে 0, এটার জন্য কত 1, এটা 2। এই তার মানে কম্পনজনিত ডিগ্রি অফ ফ্রিডম এটার জন্য যদি আমরা দেখি তাহলে 1, এটার জন্য 0, এটার জন্য কত 1, আর এটার জন্য হচ্ছে 2। তাহলে সেই ক্ষেত্রে আমাদের মোট ডিগ্রি অফ ফ্রিডম কত হবে, এটার জন্য তাহলে কত হবে 3 থাকবে, এটার জন্য 5 + 1 = 6, আর এটার জন্য হচ্ছে 6 + 2 = 8। এই কম্পনজনিত ডিগ্রি অফ ফ্রিডম যদি যোগ হয় তাহলে এটা, তাহলে সেটা কখন হবে, যখন গ্যাসীয় পদার্থ উচ্চ তাপমাত্রায় থাকবে। নিম্ন তাপমাত্রায় বা স্বাভাবিক তাপমাত্রায় কম্পনজনিত ডিগ্রি অফ ফ্রিডম আসে না। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের ডিগ্রি অফ ফ্রিডম সম্পর্কে মোটামুটি একটা ধারণা বা আলোচনা। আর আমাদের মূল উদ্দেশ্যটা কি ছিল, আমাদের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে ইকুইপার্টিশন অফ এনার্জি অফ গ্যাস, ইকুইপার্টিশন অফ এনার্জি অফ গ্যাস, অর্থাৎ শক্তির সমবিভাজন নীতি। সেই সমবিভাজন নীতিকে পড়তে যেয়ে আমরা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডমটা আলোচনা করে নিলাম। এর পরের লেকচারে আমি তোমাদের দেখাবো যে শক্তির সমবিভাজন কিভাবে ঘটে, গ্যাসীয় পথের ক্ষেত্রে শক্তি কিভাবে বিভাজিত হয়। ঠিক আছে, যে কোন ডিগ্রি অফ ফ্রিডম বরাবর শক্তি কেমন থাকবে সেইটা আমরা হচ্ছে এর পরের লেকচারে দেখব। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এ কামনায়। আল্লাহ হাফেজ।